আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব 2025-26 কর বর্ষের রিটার্ন অর্থাৎ সঞ্চয়পত্রের আয়, ব্যাংক সুদ আয়, ডিপিএস এর সুদ আয়, এফডিআর এর ইন্টারেস্ট, ডিভিডেন্ড ইনকাম, এরকম ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেডে যে হেডস অফ ইনকাম দেখানো হয়ে থাকে সেগুলো রিটার্নে কোথায় কিভাবে পোস্টিং দিবেন তার A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত সুধী, জাতীয় রাজস্ব বোর্ড সাম্প্রতিক সময়ে একটা সার্কুলার দিয়েছে যে 4টি ক্ষেত্র ব্যতীত টিন সার্টিফিকেট যাদের আছে সকলকেই বাধ্যতামূলকভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আচ্ছা, যেহেতু 4টি ক্ষেত্র ব্যতীত ধরে নেন এই 4টি ক্ষেত্রের মধ্যে আপনি নেই, তাহলে আপনাকেও বাধ্যতামূলকভাবে এই রিটার্ন জমা দিতে হবে। এখন কথা হলো আপনার বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে একটা নতুন গ্রামীণ ফোনের বা অন্য কোনো একটা সিম কিনে নেন। সিম কিনে নেওয়ার পরে যেটা করতে হবে, আপনি গুগল ক্রমে গিয়ে etaxnbr.gov.bt দিয়ে সার্চ, আপনি আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এই পেজটি শো করবে। ওকে, আচ্ছা, এই পেজটি যখন শো করবে তখন 3 ডট মেনুতে এইখানে বাম সাইডে যাবেন। 3 ডট মেনুতে গিয়ে বাম সাইডে গিয়ে দেখতে পাচ্ছেন যে সাবমিশন রেগুলার রিটার্ন, তাহলে এই রেগুলার রিটার্নে ক্লিক করবেন। রেগুলার রিটার্নে ক্লিক করার পরে এই পেজটি শো করবে। এখানে অনেক তথ্য আছে, বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। যাই হোক, যেমন 1 নম্বরে রিটার্ন স্কিম, এগুলো অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার, এগুলো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আপনি রেসিডেন্ট সিলেক্ট করবেন। এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, এটা আপনার ইয়েস বা নো। যদি আপনার ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। এখন এখান থেকে দেখেন হেডস অফ ইনকাম, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা ইনকাম ইয়ার, আমরা বলছি ইয়েস। এখন কথা হলো আমরা তো আজকের হেডে দেখানো শেয়ার করার চেষ্টা করব শুধুমাত্র সঞ্চয়পত্রের ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট, এফডিআর ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট, সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট, অর্থাৎ ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেড উপরের নিচের দিক থেকে 2য় নম্বরে। ওকে, আচ্ছা, এখন বলতে পারেন সবগুলো সিলেক্ট, আমরা ভিডিও করার জন্য সবগুলো সিলেক্ট করে রেখেছি। যাই হোক, এখান থেকে বেসিক্যালি আমরা দেখাবো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেড, নিচের এনি ইনকাম অফ ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস, এগুলো আমরা আলাদা ভিডিওতে আলাদা ভাবে দেখানোর চেষ্টা করব। যাই হোক, এরপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখানো আছে, এগুলো আপনারা দেখে নেবেন। সেই পত্রে বা আপনার ওয়েলথ 50 লাখের বেশি তাহলে ইয়েস দিবেন। যেমন আমি সবগুলো আছে বলে ধরিয়ে রাখছিলাম যে আপনাদেরকে দেখাবো। যদি না থাকে তাহলে নো দিবেন। যেমন মোটর কার থাকলে ইয়েস, আদারওয়াইজ নো। অফশোর প্রপার্টি থাকলে ইয়েস, আদারওয়াইজ নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি শেয়ার হোল্ডার ডিরেক্টর হলে ইয়েস, আদারওয়াইজ নো। এবং আপনার হাউস প্রপার্টি ইনকাম আছে কিনা বা হাউস প্রপার্টি সিটি কর্পোরেশনের মধ্যে আছে কিনা সেটা থাকলে ইয়েস, আদারওয়াইজ নো। আর আজকের হেডটা হলো শুধুমাত্র সঞ্চয়পত্র খাতের আয় যাদের রয়েছে, কারণ সঞ্চয়পত্র খাতের আয় থাকলে আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে, ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেখানে ব্যাংকের একটা ইন্টারেস্ট দেয়, মানে সেভিংস অ্যাকাউন্ট। তো এই জন্যই আজকের ভিডিওতে এফডিআর ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট, সঞ্চয়পত্র ইন্টারেস্ট, ডিভিডেন্ড ইনকাম, এইগুলোই বেসিক্যালি দেখাবো। আচ্ছা, যাই হোক, সেখান থেকে তাহলে আমরা প্রথমে চলে গেলাম ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট গিয়ে দেখতে হবে ফিনান্সিয়াল অ্যাসেট। দেখেন ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এটা কি থাকতে পারে। ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার, ইন্টারেস্ট প্রফিট ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউট, ট্রেজারি বিল, বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ, ডিভিডেন্ড যদি থাকে সেটা, ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ বা ফিনান্সিয়াল অ্যাসেট, সিকিউরিটিজ সাবজেক্ট টু রিডিউস রেট। এই কয়টা হেডের বিষয়গুলো ওইখানে চলে যাবে। এখন কথাগুলো প্রথমে আমরা দেখাবো আদার দেন সঞ্চয়পত্র, মানে আদার দেন পেনশনার। তো আদার দেন পেনশনার যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, আপনার একটা সঞ্চয়পত্র নাম্বার আছে, ইস্যু ডেট আছে, ভ্যালু বসাবেন, কত টাকার সঞ্চয়পত্র, গ্রস ইন্টারেস্ট কত পেয়েছেন, টিডিএস কত পেয়েছেন, এই তথ্যগুলো সুন্দরভাবে কি করবেন, বসাবেন। কারণ হলো এখানে যে তথ্যটা ফিল আপ করবেন এই তথ্যটাই অটোমেটিক ভাবে আপনি IT10B অর্থাৎ পরিসম্পদ দায়ের বিবরণী, অনুরূপভাবে টিডিএস বা উৎসে যে কর কতন সেই হেডে অর্থাৎ রিটার্ন লেজারে চলে গেলে
এখান থেকে ইম্পোর্ট হবে, অর্থাৎ এখান থেকে তথ্যগুলো সুন্দরভাবে বসাবেন। এরপরে এটা যদি না থাকে, এখন বলতে পারেন যে আমার যদি একের অধিক থাকে, একের অধিক থাকলে অ্যাড মোরে যে প্লাস অ্যাডে দিলে একের পর এক আপনার 5টা 7টা বসাইতে থাকবেন। ওকে, এরপর হলো ব্যাংক ইন্টারেস্ট। যদি আপনার এই মধ্যে থাকে এফডিআর ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট, এবিএস সেভিংস, সঞ্চয়ী অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট গুলো হয় সেখানে, তার মানে নেম অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে দেখেন, আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে এখান থেকে একের পর এক ব্যাংক অ্যাকাউন্ট গুলো চলে আসবে। ওকে, এরপর আসি আপনার অ্যাকাউন্টটা কি, ডিপিএস, এফডিআর, টার্ম ডিপোজিট, সেভিংস, এসএনডি না আদার্স। আপনার যেটা হয় সেটা লিখবেন। ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, গ্রস কত ইন্টারেস্ট, কত রিলেটেড চার্জ, টিডিএস কত, ওই ব্যাংক অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, সেটা এফডিআর হোক, ডিপিএস হোক, এবিএস হোক, এসএনডি হোক আর টার্ম ডিপোজিট হোক, কত ব্যালেন্স। কারণ এইখানে তথ্যগুলো ফিল আপ করলে এটা অটোমেটিক আইটি 10B পরিসম্পদ দায় বিবরণীতে আপনার ক্যাশ অ্যাট ব্যাংকের মধ্যে ইম্পোর্ট দিলেই চলে আসবে, পাশাপাশি টিডিএস এর চলে যাবে। ওকে, এরপরে আসি আপনার যদি ট্রেজারি বিল, বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিজ থাকে। এখন কথা হলো আপনি ট্রেজারি বিল, বন্ড এখানে কোথা থেকে কিনেছেন, তাহলে এখানে ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেটাই হোক না কেন সেটা বলে দিবেন ট্রেজারি বন্ড। এখানে অপশনে রয়েছে যে এখানে দেখানো হয়েছে যে ট্রেজারি বন্ড। আচ্ছা, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট বা ইনস্ট্রুমেন্ট, গ্রস ইন্টারেস্ট, এগুলো একই জিনিস, আপনারা বসাই দিন। এখন বলতে পারেন দেখা তো ট্রেজারি বন্ড, বিল আছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ, এখানে আপাতত এটাই সিলেক্ট হয়ে আছে। ওকে, বাই ডিফল্ট। এরপর আসি ডিভিডেন্ড। যদি আপনি ডিভিডেন্ড পেয়ে থাকেন, কোন কোম্পানির কাছ থেকে পেয়েছেন, গ্রস ডিভিডেন্ড কত, রিলেটেড কোন চার্জেস বা এক্সপেন্স আছে কিনা, টিডিএস কত। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ বা ফিনান্সিয়াল অ্যাসেট। আচ্ছা, পার্টিকুলারসটা কি, কি ধরনের সিকিউরিটিজ বা ফিনান্সিয়াল অ্যাসেট, কে পেমেন্ট করেছে, পেমেন্ট অথরিটি মানে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে পেয়েছেন, ডেট কত, গ্রস অ্যামাউন্ট কত, রিলেটেড এক্সপেন্স কত এবং টিডিএস কত। ওকে, এরপরে আসি সিকিউরিটি সাবজেক্ট টু রিডিউস রেট। যদি রিডিউস রেটে থাকে তাই বলতে নেম অফ দ্য বন্ড অর সিকিউরিটির নাম লিখবেন, ইস্যু ডেট লিখবেন, ইস্যু নাম্বার লিখবেন, ইস্যুইং অফিস, ডেট অফ ম্যাচুরিটি, গ্রস ইন্টারেস্ট, রিলেটেড এক্সপেন্সেস, তারপরে এসআরও নাম্বার লিখবেন, এসআরওটা কোন বছরের, পার্টিকুলারসটা কি ছিল, ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম কত এবং ট্যাক্স অ্যাপ্লিকেবল কত। মানে যে আপনি তো এসআরও দিয়ে আপনাকে অব্যাহতি দিয়েছে, যদি অব্যাহতি না দেওয়া হতো তাহলে ট্যাক্সের অ্যাপ্লিকেবল রেট কত হতো সেটা এখানে বলে দিবেন। ওকে, এই হলো মোটামুটি আপনার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, বেসিক্যালি সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, এবিএস, এসএনডি এবং আদার্স। ওকে, এরপরে আমাদেরকে যেতে হবে কোথায়, এরপর আমরা চলে যাব ডিপিএস এ, সরি রিবেটে যাব, কারণ আমার তো এফডিআরও আছে, আমার সঞ্চয়পত্র আছে, আমার ডিপিএসও আছে। তো এই এর মধ্যে ইনভেস্টমেন্ট যে ট্যাক্স রিবেট ক্লেম করবেন, তো সেখানে তো আপনার কি কি আছে, এই যে আপনার ডিপিএস, তাহলে ডিপিএস আপনি এখান থেকে বসাইতে হবে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, 12 মাসে কত টাকা জমা করেছেন সেটা। এরপর আসি আপনার একটা সঞ্চয়পত্র থাকবে, তারপর নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, কত টাকা সঞ্চয়পত্র কিনেছেন সেটা এখানে চলে আসবে। এটা হেড থেকে এই জিনিসগুলো কভার করলাম। এরপর আসি এক্সপেন্ডিচারে। এখন এফডিআর, ডিপিএস, এবিএস বা সঞ্চয় হিসাবের উৎসে যে কর কর্তন থাকে, কি ইন্টারেস্টের এগেইনস্ট উচ্ছে কর কর্তন থাকে, তো উচ্ছে কর কর্তন তার আসবে না। এই যে ট্যাক্স চার্জেস এন্ড আদার পেইড, যেটা সেটা আপনার যে এই যে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স, তার মানে এফডিআর এর ইন্টারেস্ট, ডিপিএস এর ইন্টারেস্ট, ব্যাংকের সঞ্চয় হিসেবের ইন্টারেস্ট এগেইনস্ট যে উচ্ছে কর কর্তন সেটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে এটা চলে আসলো। এরপরে যেটা অ্যাসেটস এন্ড লায়াবিলিটি সেটে চলে যাব। অ্যাসেটস এন্ড লায়াবিলিটি সেটে চলে যাওয়ার পরে যদি আমি বলেছি এটা যদি আপনার কি হয়ে থাকে, আপনি নতুন পুরাতন করদাতা মানে এর আগে যদি আপনি অনলাইনে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে ইম্পোর্ট এবং অটো ফিল দিলে এটা কিন্তু অটো চলে আসবে, ঠিক আছে। আর যদি নতুন মানে এর আগে কখনোই অনলাইনে দেওয়া না হয়ে থাকে, অফলাইনে দেওয়া হয়ে থাকে, তাহলে আপনাকে অ্যাসেট সিলেক্ট করে দিতে হবে। ওকে, ফিনান্সিয়াল অ্যাসেটে আমার শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিজ ইউনিট, সেটা বিও অ্যাকাউন্ট, টাইপ অফ অ্যাকুইজিশন, ব্রোকারেজ হাউস নেম, কস্ট ভ্যালু কত সেটা আমরা দেখিয়ে দিলাম। সঞ্চয়পত্র এখানে আছে, তো সঞ্চয়পত্র আপনি যদি এখানে আলাদাভাবে বসাতে পারবেন, অথবা ইম্পোর্ট ফ্রম ইনকাম দিলে ওই ইনকাম যে হেডে যে কতগুলো সঞ্চয়পত্র দেখাচ্ছেন সেটা এখানে শো করবে। এরপর থেকে যেই সঞ্চয়পত্রের ব্যালেন্স আছে সেইটা আপনি সিলেক্ট করে এখানে সেভ দিলে অটো সেভ হয়ে যাবে। এরপর আসি ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট। একইভাবে
এফডিআর, ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট যেটাই বলেন না কেন, আপনি ইনকাম ফ্রম মানে ইম্পোর্ট ফ্রম ইনকাম দিলে অটো চলে আসবে। ডিপিএস এর বিষয়টাও একই, কোন ব্যাংকে ডিপিএস করেছেন, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স এবং সেটা ইম্পোর্ট করতে পারেন। আচ্ছা, এই হলো আমার বেসিক্যালি এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র যেটাই বলি না কেন। পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আমরা অন্যান্য ভিডিওতে আলাদা আলাদা ভাবে দেখাবো। ওকে, এরপর আমরা চলে যাই ট্যাক্স এন্ড পেমেন্ট। ট্যাক্স এন্ড পেমেন্টে গিয়ে আমার যেটা করতে হবে, এগুলো অটো সিলেক্ট মানে অপশন দেওয়া আছে, আপনি তথ্যগুলো ফিল আপ করলে অটো ক্যালকুলেশন হয়ে যাবে। শুধু এরপরে আমরা যেটা করব, আমাদের যে উৎসে কর কতন সেগুলো সমন্বয় করব বা সমন্বয় করব। তো সেগুলো সমন্বয় করতে হলে কোথায় যেতে হবে, আমাদেরকে ই রিটার্ন লেজারে নিয়ে আসতে, এখান থেকে 3 ডট মেনুতে আসলাম। এখান থেকে আমরা দেখবেন ক্লেম সোর্স ট্যাক্স, এই যে ক্লেম সোর্স ট্যাক্স, ক্লেম সোর্স ট্যাক্সে ক্লিক করলেই আমাদের এখান থেকে আমার কি কি আছে, আমার আছে সঞ্চয়পত্র, আমার আছে ব্যাংক ইন্টারেস্ট এবং প্রফিট। ব্যাংক ইন্টারেস্ট এবং প্রফিট আমরা যদি এখানে তথ্যগুলো বসাই দিই, ব্যাংকের নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, ইন্টারেস্ট কত, টিডিএস কত, তারপরে নেম অফ, এই যে এখানে বলছে অ্যাকাউন্ট টাইপটা কি, এখান থেকে আছে, দেখছেন না যে ডিপিএস, এফডিআর, টার্ম ডিপোজিট, সেভিংস যেটাই বলেন না কেন সেটা এরপরে সেভ দিবেন, অথবা সিনক্রোনাইজেশন ফ্রম ইনকাম দিলে ইনকাম থেকে এই হেডটা অটো চলে আসবে। ওকে, এরপরে আমরা চলে যাই হলো আমাদের সঞ্চয়পত্রে। যদি সঞ্চয়পত্র থাকে তাহলে সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সার্চ দেব, সার্চ দিলেই ব্যালেন্স মানে সঞ্চয়পত্রের ডিটেলসটা শো করবে। ডিটেলসটা শো করলে আমরা সেভ দিয়ে দেব, সেভ দিলেই ওটা অটো সেভ হয়ে যাবে। অথবা সিনক্রোনাইজেশন ফ্রম ইনকাম দিলে আমার ইনকামে যে সঞ্চয়পত্রের হেডের ইনকাম, ইন্টারেস্ট, ট্যাক্স কত সেটা আমরা এখানে শো করবে, তারপর সেভ দিয়ে দেব। ওকে, আচ্ছা। আর যদি আদার্স, এই যে আমাদের অনেকে বলছেন যে ডিভিডেন্ড বা অন্যান্য কোনো কিছু, সেটা কোথায় দেখাবো? ডিভিডেন্ড বা অন্যান্য যদি কোনো কিছু থাকে যেটা অন্য কোনো ফিনান্সিয়াল অ্যাসেট হেডের সাথে, যেখানে এখানে স্পেসিফিক হেডস অফ বলা আছে, কিন্তু আমার ডিভিডেন্ড থাকতে পারে বা অন্যান্য ফিনান্সিয়াল অ্যাসেট হেডের ইনকাম যে আছে সেখানে উৎসে কর কত, এখানে বলছে পারপাস ফর দ্য পেমেন্ট অফ ট্যাক্স। এই যে এখানে দেখেন আপনি সেকশন দেখতে পাচ্ছেন, কোন হেডের সেকশন, এই যে ডিভিডেন্ড, ডিভিডেন্ড 117 ধারায় বসানোর পরে আপনার কোন প্রতিষ্ঠান আপনার কাছ থেকে ডিভিডেন্ডের এগেইনস্টে উৎসে কর কর্তন করেছে, রেফারেন্স নাম্বার, রেফারেন্স ডেট, চালান নাম্বার কত, চালান ডেট কত, চালানি অ্যামাউন্ট কত ছিল, আপনার টাকা কত ছিল, কোন ব্যাংকে জমা দিয়েছে, কোন ব্রাঞ্চে জমা দিয়েছে সেটা আসবে। অথবা ইম্পোর্ট ফ্রম ইনকাম থেকে দিলে ইম্পোর্ট ফ্রম ইনকাম থেকে চলে আসবে।